आज के तुम्हारे सामने नतून एक भिडियो निये एलाम क्लास 8 6 नम्बर चैप्टार नाम रही जातीयतावादी प्राथमिक विकास। ये अध्याय शेषे जो प्रश्नोत्तरगुलो रयेछे सेगुलो आमरा आजके आलोचना करब। देखे नेওয়া যাক। प्रथम प्रश्न 1 नम्बर ठीक शब्दटी बेছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা হয়েছিল বোম্বাইতে। নরমপন্থীর দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 23 বছর। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কার্জন। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। তো বোম্বাই 23 বছর কার্জন এবং যুগান্তর পত্রিকা। নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উত্তরটি ঠিক রয়েছে। নরমপন্থীরা চরমপন্থীর কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা ভুল। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটি ভুল। ক্ষুদিরাম বসু ও পৃথ্বীরাজ চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, এটা ঠিক। এবার আমাদের প্রশ্ন হয়েছে 3 নম্বর অতি সংক্ষেপে উত্তর দাও। 30 থেকে 40টি শব্দ। সভা সমিতির যুগ কাকে বলে? 97 পৃষ্ঠে উত্তর রয়েছে, দেখে নেওয়া যাক। ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। মূলত কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরও অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকে সভা সমিতির যুগ বলেছেন। তাহলে এটা তোমরা 3-এর উত্তর লিখবে। এর পরবর্তীকালে প্রশ্ন রয়েছে আমাদের কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে দুটি মূল পার্থক্য উল্লেখ করো। এটা 106 নম্বর পেজে রয়েছে। এবং নরমপন্থী নেতারা ইংরেজি শিক্ষা থেকে পাওয়া জাতীয়তাবাদের ধারণা দিয়ে ভারতবর্ষকে আধুনিক করার ভাবনা ভেবেছিলেন। অন্যদিকে চরমপন্থীরা ঔপনিবেশিক শাসনের সার্বিক বিরোধিতা করার ফলে ইংরেজি শিক্ষা যাতে জাতীয়তাবাদ ধারণাকে সমালোচনা করতে থাকেন। এটা 3-এর কয়েকবার নরমপন্থী এবং চরমপন্থীর কার্যকলাপ নিয়ে তোমরা একটু পড়বে, তাহলেই একটু লিখতে পারবে। এখানে যে চরমপন্থী আছে প্রথম দুদশক অর্থনৈতিক জাতীয়তাবাদ চরমপন্থী, এখান থেকে একটু পড়বে, তাহলে আরেকটু দেখো অটোমেটিক তোমরা কিছুটা পার্থক্যটা আরও করতে পারবে। এটা সংক্ষেপে লেখা ছিল এখানে, একটু এটা পড়ে তখন সেভাবে পার্থক্যটা তোমরা লিখে নেবে। তারপর রয়েছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেস সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করে 106 নম্বর পৃষ্ঠায়। দেখো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী। সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। হট্টগোল ও গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চরমপন্থী তিলক তখন চেষ্টা করেছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থী সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়। ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। এখানে পার্থক্যতে দুজন নরমপন্থী এবং চরমপন্থীদের যে 3-এর খ, সেখানে নেতাদের নাম লিখে দিলেও তোমাদের হবে। এখানে নেতাদের নাম লিখে দিতে পারো, পার্থক্যটা লেখার সময় 3-এর খয়ে। এটা 3-এর গয়ের উত্তর। এর পরবর্তীকালে আমাদের
দেখে নেওয়া যাক। আমাদের রয়েছে 3-এর ঘ নম্বরের প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়েছিল কেন? 112 পৃষ্ঠে, এটা 112 পৃষ্ঠে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি। আপাতভাবে সমিতিগুলি শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিত। তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশীর ভাবধারা প্রচার করা হতো। সেই সময়ে মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারণাটি গড়ে ওঠে। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা স্পষ্ট হচ্ছিল, অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে চলেছিল ঔপনিবেশিক দমনপীড়ন। পাশাপাশি 1908 খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই ঔপনিবেশিক প্রশাসনকে সন্ত্রস্ত করে ধাক্কা দিতে চেয়েছিলেন। তার ফলে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি কর্মে প্রবল হয়ে ওঠে। আর বিভিন্ন গুপ্ত সমিতি এখানে রয়েছে, এগুলো একটু দেখে নিতে পারো। এবার আমাদের 4 নম্বরের প্রশ্ন কয়ের কী রয়েছে দেখে নেওয়া যাক। লেখা যায় জাতীয় কংগ্রেস, নিজের ভাষায় লেখা 120 থেকে 160 শব্দ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয় হিউম থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা তো তোমার বক্তব্যের পক্ষে যুক্ত? 98 থেকে 99 পৃষ্ঠা উত্তরটি রয়েছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান যে হিউম ও লর্ড ডাবলিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল। এই তথ্যটি কংগ্রেস প্রতিষ্ঠা হিউম ডাবলিন ষড়যন্ত্র বলে পরিচিত। দীর্ঘদিন হিউম ডাবলিন ষড়যন্ত্র তথ্য দিয়ে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো, কিন্তু ওই তথ্যে বেশ কিছু ভাগ দেখা যায়। তাছাড়া কংগ্রেসের উদ্যোগ নিয়ে ডাবলিন সন্দিহান ছিলেন। সংখ্যা লঘিষ্ঠতার প্রতিনিধি হিসেবে তিনি কংগ্রেসকে বিদ্রুপ করেন। ফলে ডাবলিনের নানা বক্তব্য থেকে কংগ্রেস বিষয়ে তার নেতিবাচক মনোভাব ফুটে ওঠে। তবে কংগ্রেসের প্রতিষ্ঠার হিউমের কোনো ভূমিকা ছিল না তা নয়, কিন্তু তাকে ষড়যন্ত্র তত্ত্বের ধাঁচে ফেললে অনৈতিক দোষ ঘটবে। নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল। ফলে রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। তবে হিউম যদি উদ্যোগ না নিতেন তবুও ওই সময় নাগাদ জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন প্রতিষ্ঠা হতো, কারণ তার সমস্ত প্রণালী আগে থেকেই তৈরি হয়েছিল। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন। সেসব উদ্যোগগুলিকে একজোট করার জন্য দেশ জুড়ে নানা চেষ্টা করা হয়। 1866 থেকে 1883 খ্রিস্টাব্দে নানা প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। সেই সব প্রতিবাদের লক্ষ্য কখনো ছিল ব্রিটিশ সরকারের আয়কর নীতি, কখনো বৈষম্যমূলক আইন, পাশাপাশি দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা, বাগিচা শ্রমিকদের অবস্থা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানের ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে আন্দোলন করা হয়েছিল। এরকম করে ডিটেলস এখানে আরও অনেকটা লেখা আছে, কিন্তু তোমরা মোটামুটি এখানে এখান থেকে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। এখান থেকে মোটামুটি এটা পড়বে, এবং কারণ তার ব্যাখ্যা সমস্ত প্রথমে আগেই থেকেই তৈরি হয়েছিল। এখান পর্যন্ত লেখা যায়, তারপরে তোমরা আরও নিজেরা একটু পড়ে দেখে নেবে, তারপর নিজের ভাষায় লিখে নেবে। তারপর আমাদের প্রশ্ন রয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল? ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। এটা তোমার 102 থেকে 103 পেজে আছে। অর্থনৈতিক জাতীয়তাবাদ একটি বিষয়কে নিয়ে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তা হলো ভারতের আর্থিক দুরবস্থা। ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বা ইকোনমিক ন্যাশনালিজম বলা হয়। এই কাজে বিশেষ করে দাদাভাই নৌরোজি পেশায় ব্যবসায়ী, মহাদেব গোবিন্দ রানাডে পেশায় বিচারক, রমেশচন্দ্র দত্তর পেশায় সিভিল সার্ভেন্ট
এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনৈতিক জাতীয়তার মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র্য ও ব্রিটিশ শাসনের সম্পূর্ণ করা। নরমপন্থীর যুক্তি ছিল ভারতীয় ঔপনিবেশিক শাসনের চরিত্র কর্মে বদলে গিয়েছে। ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত হয়েছে, আর ব্রিটেনের তৈরি দ্রব্যগুলি বৃহৎ বাজার হিসাবে ভারতকে ব্যবহার করতে থাকে ঔপনিবেশিক সরকার। এসবের ফলে ভারতের কৃষি নির্ভর অর্থনীতি কেবল ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত, আর সেই উদ্যোগে বা যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে। ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয়ে দেশের যাবতীয় সম্পদ চলে যায় বিদেশে। নরমপন্থীদের এই যুক্তিকে সম্পদ নির্গমন বলা হয়। তারা বলতেন এভাবে সম্পদ নির্গমনের ফলে ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে। পাশাপাশি উঁচু আরে ভূমি রাজস্ব দিতে বাধ্য হয় কৃষকরা, ফলে তারা নিঃস্ব হয়ে পড়ে। তাছাড়া ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য মার খায়, কারণ ব্রিটিশ পণ্য আমদানিতে শুল্ক বা মাসুল বসানো হতো না। তার ফলে ভারতের শিল্পায়ন ব্যাহত হতে থাকে। শিল্পের বদলে কৃষির উপর চাপ পড়ে, অধিকাংশ লোক কৃষি নির্ভর হয়ে পড়ায়। ফলে কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশের দারিদ্র্য আরও বেড়েছিল। এই নেতিবাচক বিষয়গুলি প্রতিকার করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনায় অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল। তারপরে রয়েছে আমাদের 4 গ। এখানে দেখো চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কী ছিল। তাদের আন্দোলন ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কি তুমি সমর্থন করে তোমার বক্তব্যের পক্ষে যুক্ত। 104 থেকে 105 পেজে রয়েছে। তাহলে এখানে চরমপন্থী রাজনীতির উদ্ভব। বাস্তব গ্রাহ্য রাজনৈতিক সাফল্য লাভের ব্যর্থ হওয়ার ফলে কংগ্রেসের ভিতরে নরমপন্থীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয়। নরমপন্থীর আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হয়ে থাকে। বিংশ শতকের শুরুতে নরমপন্থার নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়ে পড়ে। নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবে চরমপন্থার উদ্ভব করে। চরমপন্থার সমর্থকরা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী হিসাবে পরিচিত হন। প্রধানত বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব অঞ্চল কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। এই 3টি অঞ্চলের প্রধান 3 নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এদের 3 জনকে একসঙ্গে লাল বাল পাল বলে অভিহিত করা হতো। তবে অন্যান্য অঞ্চলে কম বেশি চরমপন্থী মতামতের প্রসার ঘটেছিল। এখন প্রশ্ন হলো, চরমপন্থা কি কেবল নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবে গড়ে উঠেছিল? একদিক থেকে দেখলে নরমপন্থী রাজনীতির নিষ্ক্রিয়তাজনিত হতাশার প্রতিক্রিয়া হিসাবে চরমপন্থা তা নাম বেঁধেছিল। আদি পর্বে কংগ্রেস যেসব জমিদারদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় চলত, তারা কর্মে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। ফলে বিভিন্ন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়েছিলেন। তাছাড়া বৃহত্তর সমাজের সঙ্গে বিশেষ যোগ ছিল না কংগ্রেসের। তার ফলে সাধারণ মানুষের থেকেও আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা বিশেষ তৈরি হয়নি। পাশাপাশি আদি পর্বের কংগ্রেসের মধ্যে গোষ্ঠীতন্ত্র চরমপন্থার উদ্ভবে কিছুটা সহায়ক হয়েছিল। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সংগঠন ও সংবাদপত্রের সম্পাদনাকে কেন্দ্র করে নেতৃবৃন্দের মতবিরোধ তৈরি হয়েছিল। যেমন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মধ্যে বিবাদ ছিল। মহারাষ্ট্রের পুনা সার্বজনীন সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব বেঁধেছিল। এইসব গোষ্ঠীতন্ত্রের প্রভাব জাতীয় কংগ্রেসের উপরও পড়ে। লর্ড কার্জনের কয়েকটি প্রশাসনিক সংস্কার নরমপন্থী নিষ্ক্রিয়তাকে বেশি স্পষ্ট করে দিয়েছিল। 1899 খ্রিস্টাব্দে আইন করে কলকাতা পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা কমিয়ে দেন কার্জন। 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়। ওই বছরে বিশ্ববিদ্যালয়ের উপর সরকারের নজরদারি আরও কঠোর করা হয়েছিল। তাছাড়া বাংলা ভাগ করার পদক্ষেপ নিয়েছিল লর্ড কার্জন। এসব পদক্ষেপগুলির বিরুদ্ধে চরমপন্থী নেতৃত্বে জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে উঠেছিল। ঔপনিবেশিক সরকার ভারতীয়দের শাসনের অযোগ্য পৌরুষহীন জাতি বলে বর্ণনা করত। সেই ব্যাখ্যার বিরোধিতা করে চরমপন্থীরা বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ব্যক্তিদের জাতীয় আদর্শ বলে তুলে ধরতে থাকে। সেই মতো মহারাষ্ট্রের তিলকের নেতৃত্বে শিবাজী উৎসবে চালু হয়। তার পাশাপাশি শরীরচর্চার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষত বাংলার বিভিন্ন জায়গায় চরমপন্থী নেতৃত্বে আখড়া, ব্যায়ামাগার প্রভৃতি তৈরি করেছিলেন। সেসব জায়গায় কুস্তি, লাঠি খেলা, ছড়া, তরবারি প্রভৃতি চালন ইত্যাদি শেখানো হতো। এই প্রশ্ন তুলে একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, বড় প্রশ্ন তো। তারপরে রয়েছে 4 ঘ। বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল, কেন বিপ্লবীদের অনেক উদ্যোগে ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? 112 থেকে 13 আছে, একটু দেখে নেওয়া যায়। বিপ্লববাদী আন্দোলন। স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারা বেশি করে দেখতে পাওয়া যায়।
এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি। আপাতভাবে সমিতিগুলির শরীরচর্চায় পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিত। তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশীর ভাবধারা প্রচার করা হতো। সেই সময় মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করা এই ধরনের গড়ে ওঠে। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা পড়েছিল, স্পষ্ট হচ্ছিল, অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে চলেছিল ঔপনিবেশিক দমনপীড়ন। পাশাপাশি 1908 খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই ঔপনিবেশিক প্রশাসনকে সন্তুষ্ট করতে ধাক্কা দিয়ে চেয়েছিলেন। তার ফলে বিপ্লববাদী আন্দোলন ধারাটি কর্মে প্রবল হয়ে ওঠে। অত্যাচারী ব্রিটিশ প্রশাসক তাদের সহযোগী বিদেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন বিপ্লবীরা। শুরু হয় ব্যক্তি হত্যার রাজনীতি। বাস্তবত সেই সময় জনগণের সামনে ঔপনিবেশ বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। ফলে ঔপনিবেশিক দমনপীড়ন পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনকালে ত্রাস সৃষ্টি করা অপরিহার্য মনে করেছিল অনেকেই। যদিও বিপ্লবীদের সামনে সেটাই একমাত্র পথ ছিল না। সবাই নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থন করেনি। রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম হিসাবে হিংসার ব্যবহার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ লক্ষ্য করা গিয়েছিল। 1876-77 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত ভাতকে সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ছিল টাকা। সেই টাকা জোগাড় করার জন্য ভাতকে তার দলকে ডাকাতি করতে পারেন। তবে শেষ অবধি ভাতকে ধরা পড়েন। তার সশস্ত্র বিদ্রোহ পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর বিভিন্ন সমিতি ও আখড়ার মাধ্যমে মহারাষ্ট্রের বিভিন্ন কার্যকলাপ চালানো থাকে। বাংলাদেশ শরীরচর্চার প্রতিষ্ঠানগুলো কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত থাকে হতে শুরু করে। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি ও মেদিনীপুরে একটি দল তৈরি হয়। এগুলির মধ্যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। অবশ্যই সমিতিগুলির বিপ্লবী কার্যকলাপ গোপনে চালানো হতো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে বাংলায় বিভিন্ন অঞ্চলের নতুন নতুন সমিতি প্রতিষ্ঠিত থাকে। 1906 খ্রিস্টাব্দে পূর্ণবিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। সারা বাংলাব্যাপী বিপ্লবীদের সম্মেলন আয়োজন করা হয়। যুগান্তর পত্রিকাটি বাংলায় বিপ্লবী আন্দোলন মুখপত্র। অর্থ জোগাড় করার জন্য স্বদেশী ডাকাতির পাশাপাশি বোমা বানানোর উদ্যোগ নেওয়া হয়ে থাকে। কলকাতায় মানিকতলায় বোমা তৈরির কারখানা বানানো হয়। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকে বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন। কিংসফোর্ডকে মারার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকারের তরফ বিপ্লবী আন্দোলন প্রতি চূড়ান্ত দমনপীড়ন চালানো হয়। মানিকতলায় বোমা কারখানাটির হদিশ পেয়ে যান ব্রিটিশ প্রশাসন। বিভিন্ন বিপ্লবী নেতৃত্ব গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। উপনিবেশ বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে প্রথম পরে বিপ্লবী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। নানান কারণেও তাদের অধিকাংশ কর্মসূচি হয় ধরা পড়ে গিয়েছিল অথবা ব্যর্থ হয়েছিল। তাছাড়া প্রয়োজনীয় কারণে তাদের কাজকর্ম গুপ্ত হওয়ার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলন কর্মসূচি হাজির করতে পারেনি বিপ্লববাদী আন্দোলন। কিন্তু তাদের কাজকর্ম জানাজানি হয়ে যাওয়ার পর সমাজে তার প্রভাব পড়ত। ব্যক্তিগত স্তরে বিপ্লবীদের আদর্শ শাসনের ক্ষেত্রে অনুপ্রেরণার বিষয় ছিল। তবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে নরমপন্থী ভিক্ষাবৃত্তির থেকে ভালো মনে করলো সবাই সেই পথে চলতে চাননি। অবশ্য 1909 খ্রিস্টাব্দে মডেলিমিটো সংস্কার প্রস্তাবকে অনেকে বিপ্লবী কাজকর্মের ফলাফল হিসাবে ভেবেছিলেন। তাহলে এখানে 4 নম্বরের ঘরের যে উত্তর ছিল সেটা হলো, তাহলে আমরা এইভাবে মোটামুটি এখান থেকে 1, 2, 3, 4 যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলোর বিশেষ করলাম। এবং এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিয়ে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তীকালে অন্য ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে।